তরঙ্গ ফিজিক্স একাডেমি, লার্ন ফিজিক্স উইথ জয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আবারও তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তরঙ্গ ফিজিক্স একাডেমির পক্ষে। আজ আমরা উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাস শুরু করব। আজকের ক্লাস ভেক্টর। ক্লাস শুরু করব একটি গল্প দিয়ে। সিয়াম সুরভি বেস্ট বন্ধু। এই প্রথম সুরভিদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য সিয়াম তার বাড়ি হতে মোটর বাইক নিয়ে মোট 32,000 মিটার পথ অতিক্রম করে সুরভিদের শহরের ট্রেনটি মোড়ে গিয়ে জানতে পারলো যে সুরভিদের বাড়ি এখান থেকে আরো 500 মিটার দূরে। তো স্যার, সুরভিদের বাড়ি যাওয়ার জন্য সিয়ামের এটুকু তথ্য কি যথেষ্ট? না, কখনোই না। এখন সিয়ামকে জানতে হবে যে ট্রেনটি মোড় হতে সুরভির বাড়ি কোন দিকে। তো এই সুনির্দিষ্ট দিকটাকে কি বলে? ভেক্টর বলে। এখানে একটা দূরত্ব আছে d = 500 মিটার। যখন d এর উপর আমি এরকম চিহ্ন দেব, তখন এই চিহ্নটা এই মানে সম্পূর্ণ পরিবর্তন ঘটায়। যে সকল চিহ্ন বা শব্দ সমষ্টি অন্যের মানের পরিবর্তন ঘটায় তাকে অপারেটর বলে। তো ভেক্টর হচ্ছে একটি অপারেটর। আর যে সকল ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, মন্দন, সরণ, এগুলোকে ভেক্টর রাশি বলে। এখন আমরা ভেক্টর সম্পর্কিত কতগুলো সংজ্ঞা শিখব। নাম অবলিক শূন্য ভেক্টর। যে সকল ভেক্টর রাশি কোনো মান নেই তাকে নাম বা শূন্য ভেক্টর বলে। ভি একটি ভেক্টর রাশি, ভি এর মান 0 ms ইনভার্স 1, অর্থাৎ ভি কে শূন্য ভেক্টর বলে। সঠিক ভেক্টর। যে সকল ভেক্টর রাশির মান আছে তাদেরকে সঠিক ভেক্টর বলে, অর্থাৎ শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে সঠিক ভেক্টর বলে। যদি ভি ভেক্টর এরকম হয়, ভি ভেক্টর ইকুয়াল টু 0 1 3 8 আরো এনাদার মান, তাহলে ভি এর 0 মানের জন্য একে শূন্য ভেক্টর বলবো, আর শূন্য ভেক্টর ব্যতীত সকল মানকে আমরা সঠিক ভেক্টর বলবো। একক ভেক্টর। যে সকল ভেক্টর রাশির মান 1 একক তাকে একক ভেক্টর বলে। তো ভি এর মান যখন আমি এখানে 1 ms ইনভার্স 1 পাবো তখন তাকে একক ভেক্টর বলে। তো স্যার, একক ভেক্টরের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। একক ভেক্টরকে উপরে টুপি বা ট্যালি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তখন ভি কে আমাকে প্রকাশ করতে হবে ভি ইকুয়াল টু 1 ms ইনভার্স 1। তদ্রূপ এফ এর উপর এরকম চিহ্ন থাকলে এটা হবে 1 নিউটন। একটা জিনিস এখানে বাদ দিচ্ছে, ভেক্টরের প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা মূলত 4টির উপর প্রকাশ করে থাকি। পি ভেক্টর রাশি হলে পি এর উপর তীর চিহ্ন দিয়ে, অথবা পি এর উপর বার চিহ্ন দিয়ে, বা নিচে বার চিহ্ন দিয়ে, বা ক্যাপিটাল পি লিখে। আর পি এর মানকে শুধু এরূপে বা এখানে সিম্পল পি লিখে প্রকাশ করা হয়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ আছে। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। জেড অক্ষ মূলত এই দুটি অক্ষের সাথে লম্ব বরাবর অবস্থান করে। তো এখানে জেড অক্ষটা আমাদের এভাবে আঁকতে হয়। তো এখানে 3টা তল আছে, একটা এক্স ওয়াই তল, একটা ওয়াই জেড তল, একটা জেড এক্স তল। তো সমপ্রারম্ভিক ভেক্টর। একই মূল বিন্দু বিশিষ্ট ক্রিয়াশীল কতগুলি ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। এখানে মূল বিন্দু ও ধরলাম, এখানে ভেক্টর ক্রিয়া করছে f1, এখানে ভেক্টর ক্রিয়া করছে f2, এখানে একটা ভেক্টর ক্রিয়া করছে f3। এই 3টি ভেক্টরকে কি বলে? সমপ্রারম্ভিক ভেক্টর বলে। আরেকটা আছে সমতুল্য ভেক্টর। ক্রিয়াশীল একাধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাদেরকে সমতুল্য ভেক্টর বলে। তো এক্ষেত্রে f3 ব্যতীত f1 ও f2 এই দুটি ভেক্টরকে সমতুল্য ভেক্টর বলে। তো প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক 3 2 5। পি বিন্দুর অবস্থানকে আমি আর ভেক্টরের সাহায্যে প্রকাশ করছি বা নির্ণয় করছি, অর্থাৎ আর হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর আর এর রাশিমালা আমরা পাই। এখানে বিন্দু স্থানাঙ্ক ছিল p = 3 2 5। তাহলে p এর অবস্থান ভেক্টরের রাশিমালা আমরা পাবো r = 3i + 2j + 5a। এখানে যদি মাইনাস থাকতো তখন আমরা কি দিতাম? আমরা -2j দিতাম। এখন অবস্থান ভেক্টর r এর মান হবে r = √12 x² + y² + z²। এখানে i এর সহগটা x, j এর সহগটা y এবং k এর সহগটা z নির্দেশ করে। এটা পাবো আমি √12
3 উপর স্কোয়ার প্লাস মাইনাস 2 উপর স্কোয়ার প্লাস 5 উপর স্কোয়ার, মানটা হবে √12, 9, 4, 13, 13 আর 25, 13, 25, এখানে আর 38 নির্দেশ করে। এখানটা আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে যে কোনো ভেক্টরকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। এখানে আর ভেক্টর পাইছি আমি r ইকুয়াল টু এত, আর আর ভেক্টরের মান r ইকুয়াল পাইছি আমি √12, 38। তাহলে r এর একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর আমি পাবো r ইকুয়াল টু r ভেক্টর ডিভাইডেড r ভেক্টরের মান। তাহলে r ভেক্টর কত পাইছি আমি 3i মাইনাস 2j প্লাস 5k ডিভাইডেড √12, 38। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, পাদবিন্দু একই পাদবিন্দু ও শীর্ষবিন্দু বিশিষ্ট ভেক্টরকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। চারটা অপশন দেওয়া থাকবে, তুমি ওই অপশনটা বেছে নেবা। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসছে এবং দিক নেই, এটাও হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, এর একক ভেক্টর। আমরা কি জানি, আমরা যে কোনো ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। এর সঠিক অপশন হবে a ইকুয়াল টু a ভেক্টর ডিভাইডেড a ভেক্টরের মান। যদি এরকম দেওয়া থাকে এটা আমি নিতে পারবো না, এরকম দেওয়া থাকলে আমি নিতে পারবো না, কারণ এটা দুটো ভেক্টর নির্দেশ করছে, এটা দুটো ভেক্টরের মান নির্দেশ করছে। এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে p ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 3k। যদি মান নির্ণয় করতে বলে তাহলে কি পাবো আমরা, p ইকুয়াল টু √12, 2 উপর স্কয়ার প্লাস মাইনাস 1 উপর স্কয়ার প্লাস 3 উপর স্কয়ার। যদি p এর একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে p ইকুয়াল পাবো p ভেক্টর বা p ভেক্টরের মান, এটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এখানে আমরা একক ভেক্টর পেয়ে যাব। এখানে আরেকটু যোগ করে দেওয়া আছে, এই ভেক্টরে y এর তলের মান কত। শিক্ষার্থীরা এক্ষেত্রে y এর তলের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা x অক্ষকে বাদ দেব, দিয়ে শুধু y অক্ষ এবং z অক্ষ বর্গ মানটা নেব। তা y এর তলের মান হবে p y z ইকুয়াল হবে √12 মাইনাস 1 এর স্কয়ার প্লাস 3 উপর স্কয়ার। অনুরূপভাবে যদি x y তলের মান নির্ণয় করতে বলতো তাহলে আমরা পেতাম p x y ইকুয়াল টু √12 2 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 1 এর উপর স্কয়ার। ব্যাসার্ধ ভেক্টর বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে পরিবর্তিত যে কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টরের সাথে প্রকাশ করা হয় তাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। কোন বিন্দুর অবস্থানের পরিবর্তনকে তা সরণ ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু আমি নিজে ইচ্ছা মতো নিতে পারি সে ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু আমি নিজে ইচ্ছা মতো আমি নিতে পারি না, যেটা আগে নির্ধারিত থাকে সে ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সাদৃশ বা সমান্তরাল ভেক্টর, একই অক্ষ বরাবর ক্রিয়াশীল একাধিক অসম ভেক্টরকে সাদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। এখানে x অক্ষ বরাবর ক্রিয়াশীল একটা ভেক্টর f1 ইকুয়াল টু 5 নিউটন, আরেকটা ভেক্টর f2 ইকুয়াল টু 6 নিউটন। তো এই দুটি ভেক্টরকে সাদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। বিসাদৃশ ভেক্টর, সমজাতীয় অসম মানের দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাকে বিসাদৃশ ভেক্টর বলে। এখানে f1 ইকুয়াল 5 নিউটন বল x অক্ষ বরাবর ক্রিয়া করছে, f2 ইকুয়াল টু 6 নিউটন বল y অক্ষ এক্সাক্ট অক্ষ বরাবর ক্রিয়া করছে। এই দুটি ভেক্টরকে বিসাদৃশ ভেক্টর বলে। সমান ভেক্টর, সমজাতীয় সমমানের দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সমান ভেক্টর বলে। এখানে x অক্ষ বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টর f1 ইকুয়াল টু 10 নিউটন, f2 ইকুয়াল টু 10 নিউটন। এই দুটি ভেক্টরকে সমান ভেক্টর বলে। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, এই দুটি ভেক্টরের যে কোনো একটি বিপরীত দিকে ক্রিয়া করলে তাদেরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। অর্থাৎ সমজাতীয় সমমানের দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদেরকে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলে। সমরেখ ভেক্টর, সমজাতীয় অসমমানের একাধিক ভেক্টর একই অক্ষ বরাবর একই দিকে বা বিপরীত দিকে ক্রিয়া করলে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। মূল বিন্দু এটা x অক্ষ, এটা এক্সাক্ট অক্ষ। এখানে ভেক্টর ক্রিয়া করছে f1 ইকুয়াল 5 নিউটন, আরেকটা ভেক্টর f2 ইকুয়াল টু 3 নিউটন, বা এখানে f3 ইকুয়াল টু -6 নিউটন। তো এই ভেক্টরগুলোকে সমরেখ ভেক্টর বলে। সমতুল্য ভেক্টর, সমতুল্য ভেক্টর আমরা আগে পড়ছি। এরপর আছে বিপরীত বা ব্যতিহার ভেক্টর, ক্রিয়াশীল দুটি ভেক্টরে একটির মান অপরটির বিপরীত হলে তাদেরকে বিপরীত বা ব্যতিহার ভেক্টর বলে। a vector equal 5 নিউটন, b vector equal to 1 divided 5 নিউটন। তো এই দুটি ভেক্টরকে
বিপ্রতীপ বা ব্যতিয়ার ভেক্টর বলে। সমপারমাণবিক ভেক্টর আমরা পড়ছি অক্ষীয় ভেক্টর। যেসব ভেক্টরের সাহায্যে ঘূর্ণন যুক্ত আছে তাদেরকে অক্ষীয় ভেক্টর বলে। আর যেসব ভেক্টরের সাথে ঘূর্ণন জড়িত নেই তাদেরকে পোলার ভেক্টর বলে। পোলার ভেক্টর বল বেগ সরণ পোলার ভেক্টর, আর অক্ষীয় ভেক্টর কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ, এদেরকে অক্ষীয় ভেক্টর বলে। আজকে এই যাচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কাকে বলে স্যার? যেখানে দুই বা ততোধিক ভেক্টর ক্রিয়া করবে সেখানে তৃতীয়টি ভেক্টরের সৃষ্টি হবে, সে ভেক্টরটাকে লব্ধি ভেক্টর বলে। তো লব্ধি ভেক্টর সম্পর্কে সামনের ক্লাসে আমরা বিশদভাবে আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করব একটা গল্প দিয়ে। গত 1000 বছরের শ্রেষ্ঠ সুন্দরী ধরা হয় হলিউড অভিনেত্রী ম্যারিলিন মনরোকে। বিজ্ঞানী আইনস্টাইন যখন পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার লাভ করে, তারপর সে বিশাল 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 ফেমাস হয়। তো আইনস্টাইনের পদার্থবিজ্ঞান কত সালে পাইছে এর সালটা তারিখটা আমার খেয়াল নেই বা জানাই নেই, তোমরা একটু জেনে নেবা। তো এক পার্টিতে গিয়ে ম্যারিলিন মনরোর সাথে আইনস্টাইনের পরিচিত হওয়ার পর ম্যারিলিন মনরো আইনস্টাইনকে ঠিক এভাবে বিয়ে প্রপোজ করে যে আপনি খুব বুদ্ধিমান, আমি খুব সুন্দর, তা আমরা দুজন যদি বিয়ে করি আর বিয়ের পর আমাদের যদি একটা সন্তান হয়, সন্তানটা যদি আপনার মতো বুদ্ধিমান আর আমার মতো সুন্দর হয়, ব্যাপারটা কতই না মজাদার, কতই না ইন্টারেস্টিং, কতই না গৌরবের হবে। তো সারা ট্যালেন্টরা সবসময় ট্যালেন্ট হয়। আইনস্টাইন তার প্রত্যুত্তরে কি বলছো জানো? আইনস্টাইনের প্রত্যুত্তরটা ঠিক এরকম ছিল যে হ্যাঁ তুমি ভালো বলছো যে আমাদের সন্তানটা যদি আমার মতো বুদ্ধিমান আর তোমার মতো সুন্দর হয়, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখছো, বা একটা জিনিস তো ভাবতে হবে, ও যদি তোমার মতো বুদ্ধিমান আমার মতো সুন্দর হয় তাহলে কেমন হবে? তো সারা আজকে গল্পটা তোমাদের শেয়ার করার একটাই আমার যুক্তি, হয়তো আমার উপস্থাপন ধারণা বা আমার বুদ্ধিমত্তা আইনস্টাইন পর্যায়ে না। তবে তোমাদের আবারও এতটুকু অনুরোধ করবো, তোমরা আমার বুদ্ধিমত্তাকে ম্যারিলিন মনরো পর্যায়ে ধরে তোমরা আমার প্রত্যেকটা ক্লাসকে ভিডিও লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবা। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আবার আমি বলেছি, এই প্ল্যাটফর্মে আমার সাফল্যের রূপকারক একমাত্র তোমরাই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো এই আশায় আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।